একটি ছোট ছেলের জেদ ধরে তার বাবা গাড়ি চালানোর সময় তার মনোযোগ সরিয়ে দেয়, যার ফলে একটি দুর্ঘটনা ঘটে। তার বাবা-মা ঘটনাস্থলেই মারা যান। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে জানতে পারে যে সেই দুর্ঘটনাটি মোটেও কোনো দুর্ঘটনা ছিল না, বরং ইচ্ছাকৃতভাবে ঘটানো একটি ষড়যন্ত্র। বাই চ্যাং উ জানতে পারে যে ইউ ঝৌ এবং মেইলিয়ের বিয়েটি ছিল সাজানো, তাই সে ইউ ঝৌয়ের কাছে বিষয়টি যাচাই করতে চায় আর ইউ ঝৌকে তার নিজের মুখে স্বীকার করতে বলে। ইউ ঝৌ যখন কি করবে বুঝতে পারছিল না, তখন ঝ্যান জিং হঠাৎ এসে উপস্থিত হয় এবং বলে যে বাই চ্যাং উয়ের সাথে তার কিছু কাজ আছে এবং তাকে তার সাথে যেতে বলে। তারা দুজন একটি নির্জন জায়গায় আসে। ঝ্যান জিং নিশ্চিত করে যে ইউ ঝৌ আর মেইলি আসলেই মিথ্যা স্বামী স্ত্রী, আর সে বাই চ্যাং উকে তাদের হাতে থাকা একটি ভিডিও দেখিয়ে হুমকি দেয় যে সে যেন এই গোপন কথাটি ফাঁস না করে। আসলে যখন ঝ্যান জিং বাই চ্যাং উয়ের বাড়িতে তাকে খুঁজতে যায়, তখন সে দরজায় দেখতে পায় যে বাই চ্যাং উ আর একজন প্রতিনিধি মেয়ের সাথে দেখা করছে। মেয়ের ভিলার ঘর পছন্দ করে আর প্রতিনিধিকে তার জন্য একটি ঘর দিতে বলে। যদি সে ঘরটি পায় তবে ডিপার্টমেন্টাল স্টোরের জমির অনুমতি পাশ হয়ে যাবে। ঝ্যান জিং বাই চ্যাং উকে আদেশ দেয় যে মেইলি আর ইউ ঝৌয়ের সম্পর্ক যেন ফাঁস না করা হয়, অন্যথায় সে ডিপার্টমেন্টাল স্টোরের বৈঠকের ভিডিও প্রকাশ করে দেবে। বাই চ্যাং উ তখন জানতে পারে যে ইউ ঝৌ আসলে ঝ্যান জিং এর পছন্দের মানুষ। কোম্পানির কথা ভেবে সে গোপনীয়তা রক্ষা করতে রাজি হয়। ইউ ঝৌ মেইলিকে বাড়িতে পৌঁছে দেয় আর বাই চ্যাং উয়ের সন্দেহের বিষয়টি জানায়। সে বুঝতে পারে না যে ঝ্যান জিং বাই চ্যাং উকে ডেকে নিয়ে যাওয়ার পর কেন বাই চ্যাং উ আর তাকে খোঁজেনি। সে দুঃখিত যে আজ তার মেইলিয়ের ঠাকুমাকে দেখার সুযোগ হয়নি, তাই তারা পরের দিন ঠাকুমার সাথে একসাথে রাতের খাবার খাওয়ার জন্য ঠিক করে। বিদায় নেওয়ার আগে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর আলতো করে কিস করে। তাদের এই মিষ্টি মুহূর্তটি হঠাৎ করে ভেস্তে যায় যখন মেইলিয়ের বোন বিদেশ থেকে ফিরে আসে আর তাকে দেখতে আসে। বোনটি আগে ভিডিওতে ইউ ঝৌকে দেখেছিল আর এখন বাস্তবে দেখে মেইলিয়ের প্রশংসা করে যে সে একজন সত্যিকারের স্মার্ট ছেলেকে খুঁজেছে। ছোট শ্যালিকার ঠাট্টায় ইউ ঝৌ লজ্জায় পালিয়ে যেতে চায়। মেইলি তার হাত ধরে থাকে আর একটি কিস পাওয়ার পরই তাকে যেতে দেয়। এই মিষ্টি সময় কাটানো দম্পতিটি তখনও জানত না যে ঠাকুমার দিক থেকে একটি সমস্যা হয়েছে। আসলে বাই চ্যাং উ আর প্রতিনিধি যখন চলে যাচ্ছিল, তখন তারা অতিথিদের কাছ থেকে মিংশুন টাংকে পাঠানো একটি ওয়েলকাম ফুল দেখে প্রতিনিধি অবাক হন, কারণ ডেভিড নামের একজন পরিচিত ব্যক্তি ইতিমধ্যেই তার রেস্টুরেন্টের চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও তিনি রেস্টুরেন্টের নামে ফুলের তোড়া পাঠিয়েছে। এই খবর শুনে ঠাকুমার সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ডেভিডই রেস্টুরেন্টের নামে তাদের সাথে আমেরিকান কোম্পানির চুক্তি করিয়ে এ ছিল। যদি ডেভিড হঠাৎ চাকরি ছেড়ে চলে যায় আর তার খোঁজ না পাওয়া যায়, তবে তাদের বিনিয়োগও জ্বলে যাবে। সত্য উদ্ঘাটনের জন্য ঠাকুমা সেক্রেটারিকে ডেভিডকে দ্রুত তদন্ত করার নির্দেশ দেন, কিন্তু তাদের এই কথাগুলো কাকা, স্বামীর ভাই, শুনতে পায়। শীঘ্রই কাকা ঠাকুমার ঘরে এসে তাকে বলে যে ডেভিড তাদের সাথে একটি জাল চুক্তি করে প্রতারণা করেছে। ঠাকুমা এই আঘাত পেয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল আর তাড়াতাড়ি ওষুধ খাওয়ার জন্য ওষুধের শিশি বের করে, কিন্তু দুর্বলতার কারণে তার হাত থেকে ওষুধগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। কাকা ঠাকুমাকে বিছানায় বসতে বলে আর নিজে হাঁটু গেড়ে বসে ওষুধগুলো তুলতে সাহায্য করে। ঠাকুমার অসতর্কতার সুযোগ নিয়ে সে পকেট থেকে আরেকটি ওষুধের শিশি বের করে আর ঠাকুমার আসল ওষুধ পাল্টে দেয় এবং তারপর ঠাকুমাকে খেতে সাহায্য করে। এই কাজ শেষ করার পর সে তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। প্রথম থেকেই ডেভিড ছিল তার নিয়োগ করা সহকারী। তারা দুজন মিলে ঠাকুমাকে আমেরিকায় একটি কারখানা তৈরি করার বিষয়ে প্রতারণা করে। তাই এই সময়ে আমেরিকা থেকে যে টাকা আসার কথা ছিল তার সবই তার কনসাল্টিং কোম্পানির পকেটে গেছে, আর কনসাল্টিং কোম্পানিটি ছিল তার নিজেরই। কাকা এই কাজটি করেছে কারণ তিনি ঠাকুমার উপর ক্ষুব্ধ ছিল যে ঠাকুমা কোম্পানিটি তাকে দেননি, বরং তার সৎ মেয়ের সাথে তার বিয়ে দিয়েছিল। তিনি দীর্ঘদিন ধরেই ঠাকুমার প্রতি অসন্তুষ্ট ছিল। ঠাকুমা রেগে তার দিকে এগিয়ে গিয়ে তাকে মারতে চেষ্টা করে, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। সেই ভয়ঙ্কর লোকটি ঠাকুমাকে অসহজভাবে পড়ে থাকতে দেখে, তারপর ঠাকুমার ওষুধগুলো মেঝেতে ছড়িয়ে দিয়ে এমন ভান করে যেন ঠাকুমা নিজেই অজ্ঞান হয়ে পড়েছে। ইউ ঝৌ আর অন্যরা ঠাকুমার অজ্ঞান হওয়ার খবর শুনে দ্রুত হাসপাতালে ছুটে আসে। ডাক্তার জানান যে যদিও তার জীবন রক্ষা করা হয়েছে, কিন্তু ঠাকুমার বয়স বেশি আর তিনি অসুস্থ থাকায় তার জ্ঞান ফেরার সম্ভাবনা খুব কম। রাগান্বিত খালা সেক্রেটারিকে দোষারোপ করে যে সে ঠাকুমার ঠিকমতো যত্ন নেয়নি। সেক্রেটারি ক্ষমা চান আর বলেন যে তিনি সামান্য সময়ের
জন্য বাইরে গিয়েছিল, কিন্তু এইরকম কিছু ঘটবে বলে তিনি ভাবেননি। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই মিংশুন টাংয়ের জাল চুক্তি স্বাক্ষরের বিষয়টি ফাঁস হয়ে যায়। ইউঝৌ বিশ্বাস করে না যে ঠাকুমা এমন কাজ করতে পারে। ঠিক তখনই সেক্রেটারি তাকে বলে যে ঠাকুমা অজ্ঞান হওয়ার আগে ডেভিডকে নিয়ে গোপনে তদন্ত করছিল, আর সম্ভবত তখনই তিনি ডেভিডের সমস্যা বুঝতে পেরেছিল। ঠাকুমা অজ্ঞান থাকায় কোম্পানি চরম সংকটে পড়ে। ইউঝৌ এক অভূতপূর্ব কঠিন পরিস্থিতির মুখে পড়ে। মেইলি জানে যে সে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে যাতে সে সমস্যার মোকাবিলা করার সাহস পায়। ইউঝৌ মেইলিকে শক্ত করে জড়িয়ে ধরে আর কিছুক্ষণের জন্য নিজেকে একটু স্বস্তি দেয়। তাকে অবশ্যই মনোবল ধরে রাখতে হবে আর ঠাকুমার সুস্থ হওয়ার অপেক্ষায় কোম্পানির হাল ধরতে হবে। অন্যদিকে যে কাকা কোম্পানি গ্রাস করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তিনি তার প্রেমিকা আর ছেলেকে দেশে ফিরিয়ে আনে। তিনি ডিভোর্সের চুক্তিপত্র বের করে আর কোম্পানিটিকে ভেঙে বিক্রি করে দিতে চান। টাকা হাতে আসার পরেই তিনি আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেবে। ইউঝৌ বিজনেসম্যানদের সাথে আলোচনা করতে চলে, যদি সে জরিমানা পরিশোধ করতে না পারে তবে তাকে কোম্পানির পরিচালনার অধিকার ছেড়ে দিতে হবে। মেইলি জিজ্ঞেস করে বিজনেসম্যানদের প্রতিনিধিকে। ইউঝৌ অন্য পক্ষ আর কাকার চুক্তির স্বাক্ষর করার ছবি দেখায় আর বলে যে অন্য পক্ষটি হল হান ই। নাম ছাড়া সে অন্য কোনো তথ্য জানে না। ইউঝৌ ছবিটি দেখে মনে করে যে এর মধ্যে থাকা মহিলাটিকে তার চেনা চেনা লাগে। মেইলি উঠে তার বোন দেশে ফেরার আগে রেস্টুরেন্টের সহকর্মীদের সাথে তোলা একটি ছবি খুঁজে বের করে। ছবির রেস্টুরেন্টের মালকিন আর বিজনেসম্যানদের সংস্থার প্রতিনিধি একই ব্যক্তি। সে বোনের কাছ থেকে শুনেছিল যে মালকিনের নাম জেসিকা, যা ইউঝৌয়ের বলা নামের সাথে মেলে না। ইউঝৌ সঙ্গে সঙ্গে তার কাকার অফিস টেবিলে দেখা সেই নথির কথা মনে করে। কনসাল্টিং কোম্পানির প্রতিনিধি ছিল জেসিকা। মেইলি জেসিকা আর কাকার ছবিটি বোনকে পাঠায় যাতে সে এটি রেস্টুরেন্টের মালকিন কিনা তা শনাক্ত করতে পারে। বোনটি নিশ্চিত করে যে সে মালকিনই। সেই লোকটি হল মালকিনের স্বামী। সে কাজ করার সময় প্রায় মালকিনের ছেলেকে আনা নেওয়া করতে সাহায্য করত, আর সে মালকিনের বাড়িতে এই লোকটিকে দেখেছে। এই খবর পেয়ে ইউঝৌ দুটি বিষয় নিশ্চিত করে, কাকা আর যে ব্যক্তি কোম্পানির পরিচালনার অধিকার নিতে চায় তারা একে অপরের সহযোগী। এছাড়াও কাকা জেসিকার সাথে পরকীয়ায় লিপ্ত আর আমেরিকায় তার একটি ছেলেও আছে। পরের দিনই বিজনেসম জানদের সাথে আলোচনার দিন। মেইলি পরামর্শ দেয় যে তারা যেন প্রথমে চুপচাপ থাকে আর কাকার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে। পরের দিন জেসিকা বিজনেসম্যানের সংস্থার প্রতিনিধি হিসেবে মিংশুনে আসে। কাকা জেসিকাকে না চেনার ভান করে আর মিংশুন টাংকে কম দামে বিক্রি করে দিতে চায় যাতে এটি একটি ফাঁপা কোম্পানিতে পরিণত হয়। তার এই কাজটি ইউঝৌকে নিশ্চিত করে যে তারা দুজনই সহযোগী। মেইলি পরামর্শ দেয় যে তারা যেন তাদের পরকীয়া আর ষড়যন্ত্র ফাঁস করে কোম্পানি পুনরুদ্ধার করে। ইউঝৌ মনে করে যে শুধুমাত্র পরকীয়া গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে যথেষ্ট নয়, তাদের দুজনের ষড়যন্ত্রের সরাসরি প্রমাণ পেতে হবে। মেইলি দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি ঠাকুমার জ্ঞান ফিরত তাহলে অবশ্যই কোনো উপায় থাকত। ঠিক সেই সময় হাসপাতালে ঠাকুমার যত্ন নিচ্ছিল খালা। তিনি ঠাকুমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছিল। তখনই তিনি দেখেন ঠাকুমার আঙুল একটু নড়ে উঠল। মনে হচ্ছিল যেন তার জ্ঞান ফিরছে। অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার খালাতো ভাই। তিনি হঠাৎ একটি ফোন কল পান আর জানতে পারে যে ঠাকুমার জ্ঞান ফিরে এসেছে। তিনি জানান যে তিনি এখনই সেখানে যাচ্ছে। তার কথাগুলো কাকা শুনতে পান। কাকা ঘাবড়ে যান আর জেসিকাকে নির্দেশ দেন যে সে যেন ঠাকুমার বিষয়টি দেখে, না হলে তাদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। জেসিকা নার সের ছদ্মবেশে ঠাকুমার ঘরে যায় আর ঠাকুমার স্যালাইনের পাইপে একটি অজানা তরল ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা লোকটি হঠাৎ তাকে ধরে ফেলে। সে ভয় পেয়ে তাড়াতাড়ি ছাড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ইউঝৌ দরজায় এসে তাকে ধরে ফেলে। এরপর মেইলি পুলিশ নিয়ে আসে। পুলিশ তাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে। আসলে এই পুরোটা ছিল ইউঝৌয়ের পরিকল্পনা। ইউঝৌ কাকার পরকীয়া আর আমেরিকায় তার ছেলের থাকার বিষয়টি খালাতো ভাইকে জানায়। খালাতো ভাই আগেই এই গোপন কথাটি অনুমান করেছিল। এছাড়াও সে তার বাবার পড়ার টেবিলে ডিভোর্সের চুক্তিপত্রটিও দেখেছিল। কোম্পানি বাঁচানোর জন্য দুই ভাই মিলে বাবার ষড়যন্ত্র ফাঁস করার জন্য হাত মেলায়। ঠাকুমার জ্ঞান ফেরেনি। খালাতো ভাই কোম্পানিতে শুধু ভান করে বাবাকে ফোন করে দেখিয়েছিল যাতে বাবা ফাঁদে পা দেন। এখন তারা দুজন সফলভাবে জেসিকাকে ধরে ফেলেছে, কিন্তু পুলিশ ইউঝৌকে জানায় যে জেসিকার ফোনে ডেভিডের সাথে ষড়যন্ত্রের প্রমাণ আছে।
আছে, কিন্তু কাকার সাথে তার ব্যবসায়িক আলাপচারিতা ছাড়া অন্য কোনো মেসেজ আদান প্রদান হয়নি। তার অ্যাকাউন্টেও কাকার কাছে কোনো টাকা স্থানান্তরের রেকর্ড নেই। ইউঝো আনুষ্ঠানিকভাবে কাকার সাথে সম্পর্ক ছিন্ন করে আর কাকার সমস্ত নিকৃষ্ট কাজ ফাঁস করে দেয়। সে কাকার ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ করার হুমকি দেয়। কাকা মিথ্যা বলে যে তিনি জেসিকার দ্বারা কেবল ব্ল্যাকমেইল হয়েছ। তিনি জানে না জেসিকার ছেলে তার কিনা, কিন্তু জেসিকা তাকে তার ছেলেকে দিয়ে হুমকি দিচ্ছে টাকা না দিলে সে তাকে রেহাই দেবে না। ইউঝো গোপনে তার কথাগুলো রেকর্ড করে নেয়। এরপর সে জেসিকার কাছে গিয়ে সেই রেকর্ডিং শোনায়। জেসিকা জানতে পারে যে লোকটি তাকে বলেছিল যে সে তার নিজের জন্য একজন আইনজীবী খুঁজতে বাইরে যাচ্ছে, সে আসলে তাকেই বলির পাঠা বানাচ্ছে কাকাকেও টেনে নামানোর জন্য। সে ইউঝোকে বলে যে তার কাছে এমন প্রমাণ আছে যা কাকার অপরাধ প্রমাণ করতে পারবে। কাকা চিন্তিত হন যে জেসিকার কাছে হয়তো কোনো গোপন প্রমাণ থাকতে পারে, তাই তিনি জেসিকার বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে তিনি তার ছেলের পুতুলের মধ্যে তার আর জেসিকার যোগাযোগের জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন আর একটি মেমরি কার্ড খুঁজে পায়। মেমরি কার্ডটিতে তাদের দুজনের কোম্পানি গ্রাস করার ষড়যন্ত্রের প্রমাণ ছাড়াও ইউঝোয়ের বাবা মাকে হত্যা করার জন্য কাকার গাড়ি দুর্ঘটনা ঘটানোর প্রমাণও ছিল। কাকা যখন সেই প্রমাণ নিয়ে গর্বের সাথে চলে যাচ্ছিল, তখন ইউঝো দরজায় এসে দাঁড়ায় আর তাকে জিজ্ঞেস করে সেই বছরের গাড়ি দুর্ঘটনায় তার বাবা মাকে তিনি কি মেরেছিল। এই সাসপেন্স রেখে এই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।